আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি কিন্তু আপনাদের দয়ায় অনেক ভালো আছি। আজ সকাল সকাল ঘুম থেকে উঠলাম। আমি আর আম্মু রোজা আছি। সকালে উঠে ভাবলাম যে গাছগুলোতে পানি দেই, কারণ আমি এই পারে বাগানে অনেকগুলো গাছ লাগিয়েছি। আজ আপনাদের সঙ্গে আমার বাগানটাই দেখাবো যে আমাদের বাগানে কি কি আছে আর আমি কি কি গাছ লাগিয়েছি এখানে। আমাদের এই বাগানে কিন্তু প্রায় সব গাছই আছে, যেমন আমের গাছ, আতার গাছ, কাঁঠালের গাছ, সাজনার গাছ, আর আছে হচ্ছে বাতাবি লেবুর গাছ। আর এই যে আমি কয়েকটা ছোট ছোট গাছপালা লাগিয়েছি, লাউয়ের গাছ, তারপরে তরইয়ের গাছ, মিষ্টি কুমড়ার গাছ, সিমের গাছ, আরও বিভিন্ন গাছ আছে, সেগুলোই আজকে আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে আমার মিষ্টি লাউয়ের গাছ। গাছটা আমি চারা কিনে এনেছিলাম, আর এখন সেগুলোতে ফুল দেখা দিচ্ছে। হয়তো খুব তাড়াতাড়ি মিষ্টি লাউ ধরবে। আর এনেছিলাম করলার গাছ, তরইয়ের গাছ। করলা আর তরই গাছ একসঙ্গে লাগিয়েছি, কিন্তু তরইয়ের গাছে একটু পোকামাকড় লাগাতে গাছটা আর বাড়েনি। আরেকদিকে এই করলার গাছটায় কিন্তু অনেক দ্রুত বেড়েছে, আর আমার গাছে অনেক করলাও ধরেছে। করলাগুলো একটু ছোট ছোট হয়েছে, বাট কিছুদিনের মধ্যে হয়তো বড় হয়ে যাবে। এই যে এটা হচ্ছে আমার করলার গাছ। উপরের দিকে আরও অনেক ছেয়ে গেছে, লম্বা হয়েছে, ওটা আসলে দেখা যাচ্ছে না রোদের জন্য। আর এই যে হচ্ছে এটা আমার লাউয়ের গাছ। লাউয়ের গাছে অনেকগুলো জালি ধরেছে, হয়তো লাউ পুরোপুরি লাউ হবে কিনা জানি না, কারণ আমাদের কাঠবিড়াল খুব সমস্যা করে। এটা হচ্ছে আমার সিমের গাছ। সিমের গাছটাও আমি চারা কিনে এনেছিলাম, আর সেই গাছে এখন আমার ফল ধরেছে। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে এত সুন্দর রিজিক দান করেছেন। আসলে যখন নিজের হাতে লাগানো গাছে ফলমূল আসে তখন কিন্তু অন্য রকমের একটা ফিলিংস হয়। এই ফিলিংসটা আসলে বোঝানোর মতো না। আমার এই সিমের গাছে মনে হয় প্রায় 1.5 কেজির মতো সিম ধরেছে। গাছটা কিন্তু একদম ছোট্ট, বাট শুধু পুরা গাছের মধ্যে শুধু সিম আর সিম। পাতা কিন্তু খুবই কম আছে গাছে। লাউ গাছের ক্ষেত্রেও ঠিক একই, লাউয়ে পাতায় ধরেনি কিন্তু ফল এসে গেছে। আর এই গাছটাতে আমার এখনও ফল ধরেনি, জানি না কখন ধরবে। গাছটা অনেক লম্বা হয়েছে। এই গাছ মাটিতে লাগানো গাছ আমার। মাটিতে লাগানো গাছে আসলে গ্রোথটা অনেক বেশি এসেছে, আর টবে লাগানো গাছের গ্রোথ কম, কিন্তু দেখতে পাচ্ছি যে ফলমূল ভালো ধরছে টবে লাগিয়ে। টবে লাগানো এই যে আরেকটা লাউ ধরেছে, উপরের দিকে আরও লাউ আছে ছোট ছোট, এখনও বড় হয়নি, আর আমরা এখন পর্যন্ত খাইও নি। পুদিনার গাছ লাগিয়েছি, অ্যালোভেরার লাগিয়েছি, ওগুলো এখনও বড় হয়নি। আর মিষ্টি লাউটাতে হয়তো বা এই মাসের শেষের দিকে বা মার্চের মাঝামাঝিতে হয়তো বা ফল আসবে। আজকে রোদের তাপ কিন্তু অনেক বেশি, আর রোদের জন্য চারপাশ একদম ঝলমল করছে। এটা হচ্ছে আমাদের আমের গাছ। আমের গাছটা কিন্তু অনেক বড় গাছ, এরকম 2টা গাছ এই বাগানের মধ্যে আছে। কলার গাছও ছিল, কিন্তু কলার গাছটাতে অনেক দিন ধরে কলা ধরে না। গাছে পানি দেওয়া শেষ করে আম্মুর কাছে আসলাম, আম্মু কি রান্না করছে। আজকে আবার আমাদের আলুর পাঁপড় করা হচ্ছে। আজকেও 5 কেজি আলুর পাঁপড় করা হচ্ছে। অনেক বড় একটা পাতিলে আম্মু আলু সিদ্ধ তুলে দিয়েছে। এর আগে কিন্তু আমাদের 10 কেজি আলুর পাঁপড় করা ছিল, আর এবার করা হচ্ছে 5 কেজি, অর্থাৎ এটা দিয়ে 15 কেজি আলুর পাঁপড় করা হলো। আসলে শীতের সময় নতুন আলু ওঠে, আর এখন দামটাও অনেক কম। নতুন আলুর পাঁপড় করে রাখলে সারা বছর অনায়াসে ভেজে ভেজে খাওয়া যায়। সো আমরা আসলে বাসায় বানানো জিনিসই বেশি খাই, এজন্য আম্মু বেশি করে আলুর পাঁপড় করে। এটা আমরা সারা বছর রেখে রেখে অল্প অল্প করে খাই যখন ইচ্ছা হয়। বিকেলের দিকে ভেজে খেতে ভালো লাগে, আবার আলুর পাঁপড় দিয়ে ভাত খেতেও অনেক টেস্টি লাগে। পাতিলটা অনেক বড় ছিল আর অনেক গরমও ছিল, এজন্য আম্মু আসলে বুঝতে পারছে না কিভাবে ঢালবে। 2টা গামলা নিয়েছে, এই 2টাতে আগে পাঁপড়গুলোকে ঝরক করতে হবে, মানে পানিগুলো বের করে দিতে হবে, আর এরপরে আমরা এগুলোকে শুকাতে দিব। আমরা যখন ছোট ছিলাম দেখতাম যে আম্মু অনেকগুলো করে পাঁপড় দিত, আর আমরা বসে বসে কাক তাড়াতাম। এখন বড় হয়ে গেছি, এখন পাঁপড় দেয়, কিন্তু ওইরকম আর বসে থাকতে হয় না। আজকে যেহেতু রোজা আছি, সো আজকে খাওয়ার কোনো প্যারা নেই, এই কারণে আজকে পাঁপড় দিতে বেশি সুবিধা হবে। 5 কেজি আলুর পাঁপড় অনেকগুলো, এজন্য একটু বড় চাটায় আমরা নিয়েছি। আম্মু গামলাগুলো এনে এনে আস্তে আস্তে ঢেলে দিচ্ছিল পাঁপড়গুলো। আর আজকে এতই রোদের প্রকোপ, মানে কি বলবো, তীব্র একটা রোদ উঠেছে যে উপরে থাকা যাচ্ছে না, আবার অনেক বাতাসও আছে।
আম্মুকে হেল্প করার জন্য আমিও ছাদেই বসেছিলাম। আর এই যে এখন এই যে একটা একটা করে আলু এভাবে দিতে হবে যেন একটা আরেকটার গায়ে না লেগে যায়, তাহলেই যদি ভালোভাবে রোদ লাগে তাহলে শুকিয়ে যাবে। আলুর পাঁপড় আপনারা কে কে পছন্দ করেন তারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর কে কে বাসায় বানিয়ে আলুর পাঁপড় খান তারাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। রোদটা অনেক তীক্ষ্ণ, এই জন্য আম্মু এক সাইডে বসেছিল আর আমি আরেক পাশে ছিলাম। তারপরেও ছাদ তো, ছাদের রোদ আসলে আটকানো যাচ্ছে না। আমি পাঁপড় দিতে দিতে হঠাৎ করে আমার মাথাটা ঘুরে গেছে, চারপাশ কালো লাগছিল। এই জন্য আমি এসে আম গাছের নিচের ছায়ায় বসে গেলাম। রোদ ভীষণ তীক্ষ্ণ আর কিছু খাওয়া দাওয়া না করার কারণে আসলে আমার মাথাটা ঘুরছিল এত রোদের মধ্যে। আম্মু এই যে ছাতা নিয়ে বসে থেকে পাঁপড় দিচ্ছিল আর আমি এই যে ফোন নিয়ে বসে থেকে ভিডিও করছি। কাকটা কাকা করতেই আছে, কারণ ওর আসলে হয়তোবা ক্ষুধা লেগেছে। পাঁপড়গুলো এখন আমরা গেলেই ও পাঁপড়গুলো নিয়ে খাওয়া শুরু করবে। ফাইনালি আমাদের পাঁপড় দেওয়া কমপ্লিট হয়ে গেল। এই যে 5 কেজি আলুর পাঁপড়, আসলে অনেক বেশি আলু তো এই কারণে আমাদের একটু সময় লেগেছে। আর এই যে আজকে এত বাতাস হচ্ছে যে কি বলবো, এই চাদরগুলো না দেখলে আসলে বোঝানো যাবে না যে কতটা বাতাস ছাদের ওপরে। যেমন বাতাস তেমন রোদ। কাকের অত্যাচার থেকে বাঁচার জন্য আর বিভিন্ন পাখি যেন না এসে বসে, এই জন্য আমরা মশারি টাঙিয়ে দিয়েছি। মশারির মধ্যে পাঁপড়টা এখন সারা দিন ধরে শুকাবে আর এখানে বসে থাকার প্রয়োজনও নেই। এভাবে দিলে আসলে সুবিধা হয় কি, বসে থাকতে হয় না, বারবার ছাদে আসতে হয় না, এজন্য মশারি টাঙিয়ে দিলাম। আর আশেপাশে তো দেখতেই পাচ্ছেন কত কাক, মানে আলুর পাঁপড় দেয়া দেখে পাড়ার সমস্ত কাক আমাদের ছাদে এসেছে। মশারি টাঙিয়ে আলুর পাঁপড় শুকানোর পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের আগের দিনের কিছু পাঁপড় ওই যে ওড়না দিয়ে শুকাতে দেয়া হয়েছে। আর শবে বরাত উপলক্ষে আমাদের আটা কোটা হয়েছে, সেই আটাটা আম্মু এখানে এনে শুকাতে দিয়েছে, কখন আমি জানি না। আমি নিচ থেকে এসে দেখছি যে আটা শুকাতে দিয়েছে। যাদের আমার ভিডিওটা ভালো লাগলো তারা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সাথে অ্যাড হয়ে যান। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।